বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দু, তোমাদের উদ্দেশ্যে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2-এর সৃজনশীল অঙ্ক পর্যায়ক্রমে দিতেছি। তারই ধারাবাহিকতায় আজকে 9 নম্বর সৃজনশীল অঙ্ক দেব। এই সৃজনশীল অঙ্কটিতে লেখচিত্র তথা গ্রাফের অঙ্ক আছে। তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে গ্রাফের অঙ্কে আমরা এই গ্রাফ পেপারটা বা শক কাগজটা কীভাবে কোথায় খাতায় সেট করতে হয়, কিভাবে আর্ট করতে হয়, এটা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা অঙ্কে চলে যাব। আজকে যে অঙ্কটা দিয়েছি 9 নাম্বার, সি সমান 2, 3, 8, ডি সেটটা 4, 6, 7, 9 এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। ওয়াই সমান 3x + 1 সম্পর্ক বিদ্যমান। ক নাম্বার, সি ও ডি সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? খ নাম্বার, সি ও ডি এর মধ্যে বর্ণিত সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। আর গ নম্বরে ওয়াই সমান 3x + 1 সমীকরণ বিবেচনা করে লেখচিত্র অঙ্কন করো এবং দেখাও যে লেখচিত্রটি একটি সরল লেখা। এই অঙ্কের ভেতরে লেখচিত্র বা গ্রাফ এর একটা অঙ্ক রয়েছে। পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা আমরা রহরহ দেখেছি গ্রাফের অঙ্কে ভুল করে। আজকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের লেখচিত্র তথা গ্রাফের অঙ্ক করতে ভুল হবে না এরপর থেকে ইনশাল্লাহ। সমাধান ক। এখানে সি এবং ডি দুটো সেট দেওয়া রয়েছে। সি সেটেরও 3টে উপাদান আছে, ডির 4টে উপাদান রয়েছে। কিন্তু ক নম্বরে চেয়েছে যে সি ও ডি সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি। এখান থেকে আমরা শুধু মৌলিক সংখ্যাগুলো নেব। দেখো, এটা খুবই সিম্পল ব্যাপার। সাধারণত ক নম্বরে ছোট অঙ্ক দেওয়া থাকে। সি এর মৌলিক উপাদানগুলির সেট। মৌলিক উপাদান সি সেটে আছে 2, 3, 8। এখানে 8 হচ্ছে যৌগিক, তাহলে শুধু 8 বাদে 2 এবং 3 হবে। অনুরূপভাবে ডি এর মৌলিক উপাদান বানান ভুল হয়েছে, উপাদানগুলির সেট। দেখো, এখানে আছে 4, 6, 7, 9। 4 যৌগিক, 6 যৌগিক, 7 মৌলিক আর 9টা যৌগিক, এই জন্য শুধু 7 হবে। ক নম্বরে এই দুটোই আনসার। এরপরে খ নাম্বার সাধারণত সিম্পল অঙ্ক দেওয়া হয়, 2 এর অ্যান্সার দেওয়া হয়। খ নাম্বারে রয়েছে সি ও ডি এর মধ্যে বর্ণিত সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। আমার লেখা খুব একটা ভালো নয়, তোমরা আমার বর্ণনার মাধ্যমে বুঝে নেবে কোনটা কোন লেখা। সি ও ডি এর সেটের মধ্যে, দুটো সেটের মধ্যে বর্ণিত সম্পর্ক যদি আমরা বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে তোমরা আমাদের পূর্বের লেকচারে শুনেছো যে সেই দুটো সেটের ক্রস গুণন কার্তেশীয় গুণ নির্ণয় করে যে ক্রমজোড়গুলো পাওয়া যায়, সেই ক্রমজোড়গুলোই হচ্ছে বর্ণিত অন্যের উপাদান। দেওয়া আছে সি সমান 2, 3, 8। এখানে কিন্তু ক নম্বরে শুধু মৌলিক উপাদান চেয়েছে। এই পর্যন্তই এর আলোচনা শেষ। আমরা পরবর্তীতে যে দেওয়া আছে তাতে সি সেটে ভুলেও কখনো অনেকে এরকম করে যে তাহলে মনে হয় এটা তো শেষ হয়ে গেল, এই দুটো উপাদান ধরতে হবে। জি না, পূর্ণাঙ্গ সেট দুটোই নিতে হবে। ডি সেট হচ্ছে 4, 6, 7, 9।
এই দুটো সেটের সম্পর্ককে বিবেচনা করে অন্যায় নির্ণয় করতে গেলে আমাদের এই দুটোর কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। অতএব সি ক্রস ডি কার্তেশীয় গুণজ বা যেটাকে সেটের ভাষায় বলা হয় সি ক্রস ডি, এটা কখনই গুণ বলবা না বা ইন্টু বলবে না, ক্রসই বলবা। সি ক্রস ডি 2 3 8 ক্রস 4 6 7 9। আর এই গুণজের নিয়ম তোমরা জানো যে এরই প্রথম সেটটার প্রত্যেকটা উপাদানের সাথে এরই এক একটা করে জোড়ায় জোড়ায় আসবে। প্রথমে আমরা 2 সাথে এই 4টে জোড়া নেব, 2 4, তারপরে 2 6, 2 7, 2 সাথে আসবে 9, এরপরে 3 সাথে এই 4টে আবার জোড়া হবে, 3 4, 3 4, 3 6, 3 7, 3 8, 3 9, এরপর 8, 8 4, 8 6, 8 9, 8-এর সঙ্গে 7 ছাড়া পড়ছে, 7 8 7 8 9, দুই পাশে এরকম সেকেন্ড ব্র্যাকেট হবে। এটাই আমাদের এই সেটের উপাদান হতো, কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে y সমান 3x + 1। এই শর্তের মধ্যে যে উপাদানগুলো পড়বে আমরা সেই উপাদানগুলোই শুধু গ্রহণ করব। এরপরে আমাদের বর্ণিত শর্ত অনুযায়ী যদি মনে করি সেটটা যদি মনে করি অন্যয়টা, এখানে অন্যয়ের নাম সিলেক্ট করা ধরনের যেন আমাদের মনে করি ধরে নিতে হচ্ছে, মনে করি অন্যয়টি আর, তাহলে বর্ণিত শর্ত অনুযায়ী মনে করি অন্যয়টি, যেহেতু এখানে অন্যয়ের নাম দেওয়া নেই আমরা ধরে নিলাম আর, তাহলে বর্ণিত শর্ত অনুযায়ী এই অন্যয়ের সি এবং ডি এর উপাদান নিয়ে মধ্যে সম্পর্ক বিবেচনা রাখার কথা বলা হয়েছে শর্ত অনুসারে। তাহলে আর সমান হবে এক্স ওয়াই, দেন এক্স এলিমেন্ট অফ সি, ওয়াই এলিমেন্ট অফ ডি, এবং y ইকুয়াল 3x + 1। এখানে এই যে y সমান 3x + 1 এই শর্ত হতে হবে x এর মান c থেকে আসতে হবে, y এর মান d থেকে আসতে হবে। আমরা এই দুটোর কার্তেশীয় গুণজের ফলাফলটা নিজে মিশাই নিয়ে লিখে রাখছি 2 4 3 6 আপ টু ... 8 9। এই উপাদানগুলোর মধ্যে যেগুলো এই যে y সমান 3x + 1 কে সমর্থন করে। দেখো এখানে x এর মান 2, এই 2 যদি এই জায়গায় বসানো হয় কত হবে, 3 দুগুণে 6 আর 1 7, y এর মান 7 আসলে এটা গ্রহণযোগ্য হতো। এখানে 7 2 বসাইছি, তাহলে 2 হলে একটা হচ্ছে না, ও এখানে এটা হবে, এটা বসালে পারে 2, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে এই ক্রম জোটটা আমরা নিতে পারছি। 9 তো আসবে না, এখন 3 বসানো বা 3 থেকে 9 আর 1 10, 3-এর সাথে 10 আছে কি, 3-এর সাথে 10 থাকলে হতো। এবার যদি আমরা 8 বসাই, 8 বসালে 8-এর পরের যে ক্রমজোড়ের পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো 8-এর চেয়ে ছোটো, তাহলে ওর দিকে আমার দেখারই দরকার নেই। অর্থাৎ এই অন্যায়টা শুধুমাত্র একটা উপাদানকে গ্রহণ করেছে, সেটা হচ্ছে 2 7 এই শর্ত অনুসারে। তাহলে এটা সমান আমরা লিখতে পারছি 2 7
একটি মাত্র ক্রমজোড়। তবে এখানে অনেকেই যে জিনিসটা ভুল করে, এই জায়গায় ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, কারণ যদি আমাদের ক্রমজোড় একাধিক হতো তাহলে প্রত্যেকটা জোড়া তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতেই হতো। যেহেতু এখানে একটি মাত্র ক্রমজোড়, তবু এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আবার এটা সেট বোঝানোর জন্য ওই উভয় পাশে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই দুটো ব্র্যাকেটের একটি কমতি থাকলে, মাঝখান থেকে কমা না থাকলে অঙ্ক তুমি যতই সঠিক করো এখানে নাম্বার দেওয়া হবে না। গ নাম্বারটা একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করো। গ নাম্বারে লেখচিত্র রয়েছে y সমান 3x + 1 সমীকরণ বিবেচনা করে লেখচিত্রটি অঙ্কন করো এবং দেখাও যে লেখচিত্রটি একটি সরল রেখা। আগে এই জায়গায় দেখো y সমান 3x + 1, এর সাথে কিন্তু এই সিডি সেট এগুলো কোনো সম্পর্ক জুড়ে দেওয়া নেই। তাহলে এই সমীকরণ থেকে আমরা লেখচিত্রের স্থানাঙ্ক বা বিন্দুগুলো ইচ্ছা মতো বের করে নিতে পারবো। এক্সের মান আমরা যে কোনোটা বসিয়ে করে নিতে পারবো। লিখতে হবে, দেওয়া আছে y সমান 3x + 1। আচ্ছা, এই সমীকরণে এক্সের মান আমি যেটা ধরবো সেটাই যে ধরতে হবে তা নয়, তোমরা ইচ্ছা মতো ধরতে পারো। আমি কয়েকটা ধরি। এক্সের মান 5, 4, একটা মাইনাস আলামান নেই, -3, আর একটা ধরো -1। এটা লিখতে পারো ইচ্ছা মতো। বসিয়ে নিম্নের ছকে এর মান নির্ণয় করি। এখানে ছকটা দেখো, ছকটা এইরকম। এক্স আর এই জায়গাতে ওয়াইয়ের মান আসবে, যেখানে শর্ত দেওয়া আছে 3x + 1। এক্সের মান আমরা 5, 4, 3, 1, 5, 4, -3, -1 নিয়েছি। এখানে আমরা ইচ্ছে মতো নিয়েছি 5, 4, 3, 1। এই শর্ত অনুসারে এক্স এবং ওয়াইয়ের মান আমরা এখান থেকে বের করে নেব। ওই 5, 4, -3, -1 বসিয়েছি। দেখো এখানে 5 যদি বসানো হয় তাহলে এক্সের মান 5 বসালে ওয়াইয়ের মানটা কত পাবো? 3, 5, 15 আর 1, 16। এক্সের মান পাবো 16 বা 16। 4 বসালে আসবে 3, 4, 12 আর 13। -3 যদি বসানো হয়, -3 আর হচ্ছে +3 গুণ করে -9, -9 থেকে +1 বাদ গেলে থাকবে -8। -1 যদি বসানো হয়, -1 বসালে এখানে -3 হবে, আর -3 থেকে +1 বাদ গেলে -2 হবে। এভাবে বিন্দুগুলো বের করে নেওয়ার পর তোমরা ছক কাগজটা খাতায় লাগাবা এভাবে। আমি এখানে ছক কাগজটা যেহেতু বোর্ডে অন্য কোনো কিছু দিয়ে লাগানো যাবে না, এই ছক কাগজটা তোমরা তোমাদের পরীক্ষার খাতায় বা বাড়িতে গণিতের খাতায় অবশ্যই পিন আপ করে অথবা সুতা দিয়ে সেলাই করে লাগাবা। এখন এখানে আমি কস্টেপ দিয়ে লাগাচ্ছি বলে মনে করো না যে কস্টেপ দিয়ে লাগাতে হবে। এভাবে লাগানোর পরে অক্ষরেখা নিবা, মাঝ বরাবর যে কোনো একটা লাল দাগকে কেন্দ্র করে অক্ষরেখা নিয়ে নিবা। যেমন আমি এটা নিয়েছি অক্ষরেখা। এখন আমরা এই ছক কাগজে অক্ষরেখা অঙ্কন করে নেব। তোমরা যে কোনো একটা লাল দাগকে কেন্দ্র করে অক্ষরেখা অঙ্কন করে নিবা। এমনভাবে নিবে যাতে এই রেখাটা লাল দাগের উপর দিয়ে যায়, এভাবে টেনে নিবা। আমি কলম দিয়ে অঙ্কন করতেছি, তার অর্থ এই নয় যে তোমাদেরকে কলম দিয়ে অঙ্কন করতে হবে। এটা মূলত অঙ্কন করার নিয়ম হচ্ছে পেন্সিল দিয়ে। তোমরা খাতায় পেন্সিল দিয়ে অঙ্কন করে নিবা। এখানে পেন্সিল দিয়ে অঙ্কন করলে তোমরা
লেখাটা দেখতে পাবা না বা বুঝতে পারবা না, এই জন্য আমি কলম দিয়ে অঙ্কন করতেছি। এই আনুভূমিক রেখাটা এটাকে বলা হয় ভুজ, আর লম্বিক রেখাটা বা অভিলম্ব বরাবর যে রেখাটা এটাকে বলা হয় কুটি। এটার নাম ভুজ, যেটাকে এক্স ও, এই মূলবিন্দুটা ও, এক্স ড্যাশ, এটার এই অভিলম্ব বরাবর এই অক্ষটাকে বলা হয় ওয়াই ও, ওয়াই ড্যাশ। এখানে চিহ্ন দিয়ে নিবা, এ পাশে হবে প্লাস প্লাস, এখানে হবে প্লাস মাইনাস, এই পাশে হবে মাইনাস প্লাস, এখানে হবে মাইনাস মাইনাস। এই চিহ্নগুলো, এই ছকটা এভাবেই অনেকেই অঙ্কন করতে জানে না। এখন আমরা দেখো বিন্দুগুলো স্থাপন করব। প্রথম বিন্দুটা হচ্ছে 5 আর 16, এক্সের মান 5, ওয়াইয়ের মান 16। এক্সের মান +5, তাহলে +5 হলে এই মূলবিন্দু থেকে 5 ঘর এদিকে যাবে। দেখো এই লালগুলো 5 ঘর পর পর আছে, 5 ঘর এদিকে যাবে, এবং এখান থেকে +16 হচ্ছে ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান যখন প্লাস হবে তখন উপরের দিকে যাবে। তাহলে এখান থেকে উপরের দিকে যদি আমরা 16 আনতে যাই, দেখো 5 ঘরে এই লাল ঘর করে 5, তাহলে 3টে লাল ঘর পরে গেলে 15 হচ্ছে, আর 1 ঘর 16। এটা হচ্ছে এই বিন্দুটা, বিন্দুটার নাম হচ্ছে 5 আর 16, এভাবে লিখে দেবা পেন্সিল দিয়ে অবশ্যই। এরপরটা আছে +4 আর 13, 13, ওয়াইয়ের মান 13। +4 যদি নিলে পরে এখানে আমরা পাচ্ছি এইদিকে 4 ঘর যাবে এবং 13 ঘর যাবে উপরের দিকে। তাহলে এই যে লাল দুটোতে গেল 10, 11, 12, 13। এই বিন্দুটা হচ্ছে 4 আর 13। এই লেখাগুলো পারতপক্ষে ক্ষুদ্র করে লিখবা। এরপরে আছে এক্সের মান -3। এক্সের মান -3 হলে কী হবে? এক্সের মান -3 হলে বামের দিকে আসে, তাহলে এইদিকে 3 ঘর আসবে, 1, 2, 3। ওয়াইয়ের মান -8, ওয়াইয়ের মান যখন মাইনাস হবে তখন নিচের দিকে আসে, তাহলে 1, 2, 3, এটা হচ্ছে এক্সের মান। এখান থেকে 8 ঘর নিচের দিকে আসলে 5, 6, 7, 8, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে -3, -8। এরপরে এক্সের মান -1, ওয়াইয়ের মান -2। এক্সের মান -1 হলে 1 ঘরে এদিকে বামের দিকে আসবে, আর -2 আসবে নিচের দিকের 1 ঘর, 2 ঘর। এটার মান হচ্ছে -1, -2। এখন এই বিন্দুগুলো ওনারা বলছে বিন্দুগুলো সংযোগ করলে এবার একটা সরল রেখা পাওয়া যাবে, আমরা দেখি পাই কি না। এই বিন্দুগুলো স্থাপন করে এভাবে রেখা টানার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, যে কোনো একটা বিন্দুকে পেন্সিল দিয়ে ধরবা আর উপরের বিন্দুগুলো মিলে নিয়ে রেখা টানবা। আমাদের এভাবে টেনে নেবা। এরকম অ্যারো চিহ্ন দিবা। এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝায় যে এই সমীকরণের রেখাটা এইদিকে চলবে, এইদিকে চলবে। এই রেখাটা যে বিন্দু দিয়ে যাচ্ছে সবগুলো বিন্দুই এই সমীকরণকে সিদ্ধ করবে। আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, এই যে এই অক্ষদ্বয়কে অ্যারো চিহ্ন দিয়ে রাখতে হবে, ডাইরেক্ট একটা টান দিয়ে রাখতে হবে না। এটাই হচ্ছে এই সমীকরণটার একটা লেখচিত্র। এখন আমরা এটা যেভাবে অঙ্কন করলাম নিচে তারই বর্ণনাটা লিখতে হবে। দেখো এই যে এখানে লেখা হয়েছে, মান পাওয়া গেছে, তার নিচে খাতাতে ঠিক তারই নিচেই এই ছক কাগজটা লাগাতে হবে। পারতপক্ষে এই গ্রাফের অঙ্কটা খাতার উপর পাতায় করবা, যাতে যদি পাতা পরের পাতাতে অঙ্কটা চলে যায়, যাতে এই গ্রাফ বা ছক কাগজের অঙ্কনগুলো দেখে দেখে লিখতে সুবিধা হয়। এখন আমরা নিচে কীভাবে লিখব দেখো। এরপরে আমরা এই ছক কাগজের যে কার্যক্রমগুলো করেছি ঠিকেরই নিচেই খাতায় লিখবা। যদি নিচে জায়গা না থাকে তাহলে পরের পৃষ্ঠায় লিখবা। এই খাতার 2 সাইডে কখনো লিখবা না, নিচে লিখবা। যদি এই পেজটা এমন হয়ে যায় যে কিছু অংশ বেশি হয়ে যাচ্ছে, সমস্যা নাই, পরের পৃষ্ঠায় যা লিখবা।
এখন নিচে লিখতে হবে। দেখো এখানে আমরা যে কাজগুলো করেছি সেটা হচ্ছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ লইয়া ক্ষুদ্রতম বর্গের, ক্ষুদ্রতম বর্গ বলতে এই যে ছোট ছোট বর্গগুলো এগুলোকে বলা হয়। ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে একক ধরিয়া এই ছকে প্রাপ্ত বিন্দুগুলো ছকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে, এই যে বিন্দুগুলো স্থাপন করেছি, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তোমরা বিন্দুগুলো বোঝানোর জন্য যদি এরকম একটু এখানে ক্রস চিহ্নর মতো করে দাও তাহলে সুবিধা হবে। স্থাপন করে এই বিন্দুগুলো সংযোগ করে, স্থাপন করে সংযুক্ত করে কি পাওয়া গেছে? একটা সরল রেখা, একটি সরল রেখা পাওয়া গেল। এখানে অঙ্কের দেখো পরের অংশে লেখা রয়েছে যে লেখচিত্রটি একটি সরল রেখা। তাহলে ওই কথাটা লিখব, অতএব লেখচিত্রটি একটি সরল রেখা দেখানো হলো বা প্রমাণিত। দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সঙ্গে থাকলে গ্রাফের বা লেখচিত্রের আরও ভালো কিছু অঙ্ক আমি তোমাদের মাঝে তুলে ধরব। ধন্যবাদ সবাইকে।